হ্যালো স্টুডেন্টস, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এডুকেশনাল সলিউশনে তোমাদের সকলকে জানাই স্বাগত। প্রতিদিনের মতো আজকেও আমি তোমাদের জন্য নিয়ে এসেছি গুরুত্বপূর্ণ ক্লাস। এখানে প্রতিটি প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট তোমাদের ফুড এসেই পরীক্ষার জন্য। আশা করছি এখান থেকে তোমরা অবশ্যই বেশ কয়েকটি প্রশ্ন কমন পেয়ে যাবে। তো আজকের ক্লাসটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। তো দেখো স্টুডেন্টস, কালকের হোমওয়ার্কের কোশ্চেন এটি। তো এখানে বলেছিল যে নিম্নলিখিত কোন বছরে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হয়েছিল। তো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ মানে আইপিএল শুরু হয়েছিল কত সালে? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, 2008 সালে। 2008 সালে আইপিএল শুরু হয়েছিল। তো যারা অপশন নাম্বার বি উত্তর দিয়েছো তাদের উত্তর সবারই সঠিক হয়েছে। তারপরে আজকের সেশনটি শুরু করছি। তো দেখো কোশ্চেন নাম্বার 1, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা প্রেসিডেন্ট কে ছিলেন? এ মাদার টেরিজা, বি সরোজিনী নাইডু, সি মাতঙ্গিনী হাজরা, না ডি অ্যানি বেসান্ত। তো বলেছে এখানে যে ভারতীয় জাতীয় কংগ্রেস তার প্রথম ভারতীয় মহিলা প্রেসিডেন্ট কে ছিলেন। তো কোশ্চেনটা ভালো করে পড়বে যে প্রথম বলেছে কিন্তু ভারতীয় বলেছে, প্রথম ভারতীয় মহিলা প্রেসিডেন্ট কে ছিলেন? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, সরোজিনী নাইডু। সরোজিনী নাইডু ছিলেন প্রথম এবং ভারতীয় মহিলা প্রেসিডেন্ট। আর তিনি ছিলেন হলো 1925 সালে। 1925 সালে কানপুর সেশন, মনে রাখবে 1925 সালে কানপুর সেশনে সভাপতি ছিলেন এই সরোজিনী নাইডু, প্রথম ভারতীয় মহিলা হিসাবে। আর যদি এখানে বলতো যে শুধু প্রথম মহিলা, ভারতীয় থাকতো না, শুধু মহিলা বললে হতো অপশন নাম্বার ডি, অ্যানি বেসান্ট। অ্যানি বেসান্ট হলো প্রথম মহিলা যিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন, মহিলা প্রেসিডেন্ট প্রথম। ইনি হলেন 1917 সালে। 1917 সালে কলকাতা সেশন, মনে রাখবে 1917 সালে কলকাতা সেশনে সভাপতিত্ব করেছিলেন অ্যানি বেসন্ট। আর তিনি প্রথম মহিলা। আর ভারতীয় বললে সরোজিনী নাইডু। তো দুটোই বলে দিলাম, দুটোই পরীক্ষা আসতে পারে, তো মনে রাখবে। তারপরে দেখো নেক্সট 2 নম্বর কোশ্চেন, ব্যাস সম্মান পুরস্কার প্রদান করা হয় নিম্নের কোন ক্ষেত্রে? কোন ক্ষেত্রে ব্যাস সম্মান প্রদান করা হয়? এ সঙ্গীত, বি চলচ্চিত্র, সি বিজ্ঞান, না ডি সাহিত্য। তো বলেছে এখানে যে ব্যাস সম্মান পুরস্কার প্রদান করা হয় নিম্নের কোন ক্ষেত্রে? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, সাহিত্য। সাহিত্যর ক্ষেত্রে এই ব্যাস সম্মানটি প্রদান করা হয়, মানে সাহিত্যর ক্ষেত্রে এটি সর্বোচ্চ সম্মান, ব্যাস সম্মান, এটি প্রদান করা হয়। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি। তারপরে দেখো নেক্সট 3 নাম্বার কোশ্চেন, কোন সংবিধান সংশোধনের অধীনে রাষ্ট্র বিনামূল্যে এবং বাধ্যতামূলকভাবে 6 থেকে 14 বছর বয়সী সব শিশুর জন্য শিক্ষা প্রদান করবে? এ 42তম, বি 61তম, সি 73তম, না ডি 86তম। তো এখানে বলেছে যে কোন সংবিধান সংশোধনের অধীনে রাষ্ট্র বিনামূল্যে এবং বাধ্যতামূলকভাবে 6 থেকে 14 বছর বয়সী সব শিশুর জন্য শিক্ষা প্রদান করবে। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, 86তম। 86তম সংবিধান সংশোধনীর মাধ্যমে এটি করা হয়েছিল যে 6 থেকে 14 বছর বয়সী শিশুর জন্য বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষা প্রদান করবে সরকার। তো মনে রাখবে এটা। তো এটার উত্তর হবে অপশন নাম্বার ডি। তারপরে দেখো নেক্সট 4 নাম্বার কোশ্চেন, আসামে বছরে কতবার বিহু উৎসব পালিত হয়? তো বলেছে এখানে যে আসামে বছরে কতবার বিহু উৎসব পালিত হয়? এ 2 বার, বি 3 বার, সি 4 বার, না ডি 5 বার। তো এখানে বলেছে যে আসামের প্রচলিত বিহু উৎসব সেটি বছরে কতবার পালিত হয়? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, 3 বার। 3 বার এই বিহু উৎসব পালিত হয় আসামে প্রতি বছর। মনে রাখবে এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি।
তারপরে দেখো নেক্সট 5 নাম্বার কোশ্চেন, নিম্নলিখিত আইনগুলির মধ্যে কোনটির দ্বারা কেন্দ্র স্তরে ভারতে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা চালু হয়েছিল? তো মনে রাখবে যে এখানে বলেছে কোশ্চেনে যে ভারতে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা চালু হয়েছিল কোন আইনের দ্বারা? এ ভারত শাসন আইন 1919 সালে, বি ভারতীয় কাউন্সিল আইন 1861 সালে, সি ভারত শাসন আইন আবার এটি 1935 সালে, না ডি রেগুলেটিং আইন 1773 সালে? তো কোনটা উত্তর হবে এখানে? এখানে বলেছে যে কোন আইনের দ্বারা কেন্দ্র স্তরে ভারতে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা চালু হয়েছিল? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, ভারত শাসন আইন 1919 সালে যে ভারত শাসন আইন হয়েছিল তার আইনের জন্যই এই দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা চালু হয়েছিল ভারতে কেন্দ্র স্তরে। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ। তারপরে দেখো নেক্সট 6 নাম্বার কোশ্চেন, ভারতের কটি রাজ্যের সীমানা পশ্চিমবঙ্গকে স্পর্শ করেছে? এ 3টি, বি 5টি, সি 8টি, না ডি 9টি? তো এখানে বলেছে যে ভারতের কয়টি রাজ্যের সীমানা পশ্চিমবঙ্গকে স্পর্শ করেছে? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, 5টি। 5টি রাজ্যের সীমানা পশ্চিমবঙ্গকে স্পর্শ করেছে। তো 5টি কোন কোন রাজ্য রয়েছে? তো ঝাড়খণ্ড, সিকিম, বিহার, আসাম আর উড়িষ্যা। মনে রাখবে, আবার বলছি, ঝাড়খণ্ড, সিকিম, বিহার, আসাম আর উড়িষ্যা এই 5টি রাজ্যের সীমানা পশ্চিমবঙ্গকে স্পর্শ করেছে। আর যদি বলতো যে কয়টি দেশ, দেশ বললে অপশন নাম্বার এ হতো 3, মানে 3টি দেশের সীমানা পশ্চিমবঙ্গকে স্পর্শ করেছে, বাংলাদেশ, নেপাল আর ভুটান। মনে রাখবে, বাংলাদেশ, নেপাল আর ভুটান 3টি দেশ আর 5টি রাজ্য। মনে রাখবে, পরীক্ষা আসতে পারে। তারপরে দেখো নেক্সট 7 নাম্বার কোশ্চেন, ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া NHAI কোন সালে চালু হয়? কোন সালে চালু হয় ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া? এ 1993 সালে, বি 1995 সালে, সি 2000 সালে, না ডি 2005 সালে? তো এখানে বলেছে যে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া কোন সালে চালু হয়? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, 1995 সালে। 1995 সালে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া এটি চালু হয়। আর এই চেয়ারম্যান কে রয়েছেন? চেয়ারম্যান রয়েছেন হলো সন্তোষ কুমার যাদব। মনে রাখবে, চেয়ারম্যান সন্তোষ কুমার যাদব। তো ওইটার উত্তর হবে অপশন নাম্বার বি। তারপরে দেখো নেক্সট 8 নাম্বার কোশ্চেন, স্বাধীন ভারতে কোন রাজ্যের প্রথম মহিলা রাজ্যপাল ছিলেন? এ উত্তরপ্রদেশ, বি পশ্চিমবঙ্গ, সি গুজরাট, না ডি রাজস্থান? তো এখানে বলেছে যে স্বাধীন ভারতে কোন রাজ্যের প্রথম মহিলা রাজ্যপাল ছিলেন? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশে প্রথম মহিলা রাজ্যপাল ছিলেন। আর এই উত্তরপ্রদেশেই প্রথম মহিলা মুখ্যমন্ত্রীও কিন্তু ছিলেন। তো প্রথম মহিলা রাজ্যপাল হলো সরোজিনী নাইডু, আর মুখ্যমন্ত্রী হলো সুচেতা কৃপালিনী। তো দুটোই মনে রাখবে যে রাজ্যপাল বললেও এই উত্তরপ্রদেশ, আর যদি বলে মুখ্যমন্ত্রী তাও এই উত্তরপ্রদেশেই প্রথম মহিলা হিসেবেই দুজনই ছিলেন। তো মনে রাখবে, রাজ্যপাল হলো সরোজিনী নাইডু, আর মুখ্যমন্ত্রী বললে হবে সুচেতা কৃপালিনী। তো দুটোই বলে দিলাম, দুটোই মনে রাখবে। তো স্টুডেন্টস, তোমরা যারা এখনও ভিডিওটি লাইক করোনি, তোমরা একটি লাইক করে দাও আর শেয়ারও করে দাও, জানি এই ভিডিওটি সবার কাছে পৌঁছে যায়, সবাই জানি হেল্প হয়। এর জন্য সবাই একটি লাইক আর একটি শেয়ার করে দাও। তারপরে দেখো নেক্সট 9 নাম্বার কোশ্চেন, তত্ত্ববোধিনী সভা। তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেন নিম্নের কে? এ দ্বারকানাথ ঠাকুর, বি দেবেন্দ্রনাথ ঠাকুর, সি রাজা রামমোহন রায়, না ডি কেশবচন্দ্র সেন? তো বলেছে এখানে যে তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেন কে? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, দেবেন্দ্রনাথ ঠাকুর। দেবেন্দ্রনাথ ঠাকুর এই তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেন।
আর এটি প্রতিষ্ঠা করেন হলো 1839 সালে। 1839 সালে প্রতিষ্ঠা করেন এই তত্ত্ববোধিনী সভা। তো এটার উত্তর হবে অপশন নাম্বার বি। আরে রাজা রামমোহন রায় কোন কোন সভা প্রতিষ্ঠা করেছিলেন? মনে রাখবে যে আত্মীয় সভা ও ব্রাহ্ম সভা, এই দুটি সভাই এই রাজা রামমোহন রায় প্রতিষ্ঠা করেছিলেন। আত্মীয় সভা হলো 1815 সালে আর ব্রাহ্ম সভা হলো 1828 সালে। মনে রাখবে দুটো ইম্পর্টেন্ট কোশ্চেন, যে আত্মীয় সভা 1815 সালে আর হলো ব্রাহ্ম সভা 1828 সালে রাজা রামমোহন রায়, দুটোই কিন্তু রাজা রামমোহন রায় প্রতিষ্ঠা করেছিলেন। এটাও কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে দেখো নেক্সট 10 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটি প্যারা অলিম্পিক 2020-তে সর্বোচ্চ সংখ্যক সোনা জিতেছে? এ মার্কিন যুক্তরাষ্ট্র, বি চীন, সি গ্রেট ব্রিটেন, না ডি অস্ট্রেলিয়া। তো বলেছে এখানে যে প্যারা অলিম্পিকে 2020-তে সর্বোচ্চ সংখ্যক সোনা জিতেছে কোন দেশ? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি চীন। চীন দেশ সর্বোচ্চ সোনা জিতেছিলেন এই 2020-তে প্যারা অলিম্পিকে। মনে রাখবে এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি। তারপরে দেখো নেক্সট 11 নম্বর কোশ্চেন, তিস্তা নদীর উৎপত্তিস্থল কোথায়? এ গঙ্গোত্রী হিমবাহ, বি চুম্বি উপত্যকা, সি পশ্চিমঘাট পর্বত, না ডি জেমু হিমবাহ। তো এখানে বলেছে যে তিস্তা নদীর উৎপত্তিস্থল কোথায়? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি জেমু হিমবাহ। জেমু হিমবাহ থেকে এই তিস্তা নদীর উৎপত্তি হয়েছে। আর এই তিস্তা নদীর উপনদী কী রয়েছে? উপনদীর নাম হলো রঙ্গিত, করলা আর হলো রংপো। মনে রাখবে রঙ্গিত, করলা ও রংপো। আর এই তিস্তা নদী হলো উত্তর ভারতকে দুটি ভাগে ভাগ করে, একটি পূর্ব আর পশ্চিম। আর পূর্ব দিকের অঞ্চলকে বলা হয় ডুয়ার্স অঞ্চল, আর পশ্চিম দিকের অঞ্চলগুলিকে বলা হয় তরাই অঞ্চল। এটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষা অনেকবারই আসে যে তিস্তা নদীর পশ্চিম ভাগ আর পূর্ব ভাগকে কি বলা হয়? তো পূর্ব ভাগকে বলা হয় ডুয়ার্স আর পশ্চিম ভাগকে বলা হয় তরাই। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, মনে রাখবে। আর এই তিস্তা নদী হলো উত্তরবঙ্গের প্রধান নদী, আর উত্তরবঙ্গের ত্রাসের নদীও কিন্তু বলা হয় এই তিস্তা নদীকে। মনে রাখবে উত্তরবঙ্গের প্রধান নদী ও উত্তরবঙ্গের ত্রাসের নদী, এটাও তিস্তা নদী। পরীক্ষা আসতেই পারে। তারপরে দেখো নেক্সট 12 নম্বর কোশ্চেন, আইআইএসসিকো। আইআইএসসিকো ইন্ডিয়ান আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি, এই কোম্পানি তার প্রথম কারখানা কোথায় স্থাপন করে? এ জামশেদপুর, বি হীরাপুর, সি ভিলাই, না ডি রুরকি। তো এখানে বলেছে যে আইসকো মানে ইন্ডিয়ান আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি তার প্রথম কারখানা কোথায় স্থাপন করে? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি হীরাপুর। হীরাপুরে এই কারখানা মানে প্রথম কারখানা স্থাপন করে হীরাপুরে। আর এই হীরাপুরের এখন বর্তমান নাম হলো বার্নপুর। মনে রাখবে হীরাপুরের বর্তমান নাম বার্নপুর। আর এই কোম্পানি হলো সবথেকে পুরানা, ওল্ডেস্ট মানে প্রাচীন কোম্পানি এটাও মনে রাখবে। তারপরে দেখো নেক্সট 13 নম্বর কোশ্চেন, দিচু ও লিচু এই দুটি নদীর মিলিত প্রবাহের নাম কি? এ মহানন্দা, বি তিস্তা, সি হলদি, না ডি জলঢাকা। তো এখানে বলেছে যে দিচু ও লিচু এই দুটি নদীর মিলিত প্রবাহের নাম কি? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি জলঢাকা। জলঢাকা এই দুটির মিলিত প্রবাহের নাম। আর এই হলদি নদী কোন দুটি নদীর মিলিত প্রবাহ? কংসাবতী ও কেলেঘাই। মনে রাখবে কংসাবতী ও কেলেঘাই এই দুটি নদীর মিলিত প্রবাহ হলো এই হলদি নদী। দিচু ও লিচু হলো জলঢাকা, কংসাবতী ও কেলেঘাই হলো হলদি নদী। মনে রাখবে পরীক্ষা আসতেই পারে। তারপরে দেখো নেক্সট 14 নম্বর কোশ্চেন, নিচের কোন নদী কেরালা রাজ্যে প্রবাহিত হয় না? কোন নদী এই কেরালা রাজ্যে প্রবাহিত হয় না? এ পাম্বা, বি ভরতপুঝা, সি পেন্নার, না ডি পেরিয়ার। তো এখানে বলেছে যে কোন নদী কেরালা রাজ্যে প্রবাহিত হয় না। তো এখানে যে পাম্বা, ভরতপুঝা
আর হলো পেরিয়ার। এই তিনটি নদী কিন্তু কেরালা রাজ্যে প্রভাবিত হয়। তাহলে এটা উত্তর হবে অপশান নাম্বার সি, পেন্নার। পেন্নার নদী কেরালা রাজ্যে প্রভাবিত হয় না। আর এটি হলো অন্ধ্রপ্রদেশে রয়েছে। আর এটি পেন্নার নদীর উপর একটি বাঁধ রয়েছে, সে বাঁধটির নাম হলো সোমাশিলা। মনে রাখবে, সোমাশিলা বাঁধ, এটি অন্ধ্রপ্রদেশে অবস্থিত। তো মনে রাখবে এটা উত্তর হবে অপশান নাম্বার সি। তারপরে দেখো নেক্সট 15 নাম্বার কোশ্চেন, আর আজকে লাস্ট কোশ্চেন এটি। নিচের কোনটি রেপো রেট স্থির বা নিয়ন্ত্রণ করে? এ আরবিআই, বি এসবিআই, সি আইএমএফ, না ডি সেবি। তো এখানে বলেছে যে নিচের কোনটি রেপো রেট স্থির বা নিয়ন্ত্রণ করে। তো এটি তোমাদের আজকের হোমওয়ার্কের কোশ্চেন। তোমরা কমেন্টে বলবে যে এটা উত্তর কী হবে। খুবই ইজি কোশ্চেন, সহজ কোশ্চেন। তো তোমরা আগে বলবে যে 14টা কোশ্চেনের মধ্যে কটি কোশ্চেন ঠিক হয়েছে তোমাদের। আর এই কোশ্চেনের উত্তরটা তো অবশ্যই দেবে, তোমাদের কমেন্টে ওয়েট করব আমি। তো স্টুডেন্টস, এই ছিল আজকের আমাদের ক্লাস। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক আর একটি শেয়ার করে দেবে। আর চ্যানেলে যারা নতুন রয়েছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দাও, এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। তো আজকের মতো এখানেই রাখছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই।